উত্তরবঙ্গের আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনই তো এই অবস্থা রাস্তার। কোন রাস্তা এটা? সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগকারী রাস্তা, অর্থাৎ ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গার সঙ্গে সংযোগকারী রাস্তার অবস্থা কি দেখুন। সংযোগকারী রাস্তায় গর্ত, বীরপাড়ার গেরগান্ডা নদীর ব্রিজে বড়সড় গর্ত। কি অবস্থা? সরাসরি চলে যাব রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, একদমই অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা অয়নদা। তার কারণ হচ্ছে একেবারে রাতভর প্রবল বর্ষণে ভোর রাত থেকে কিন্তু এই ধস নেমেছে। একেবারে বীরপাড়াতে যে গেরগেন্ডা নদীর যে ব্রিজ, সেই ব্রিজের কাছেই জাতীয় সড়কে বড় ধস এবং গর্ত হয়ে গেছে। যান চলাচল করতে পারছে না। রাস্তার একদিক দিয়ে বিপজ্জনকভাবে যান চলাচল করছে, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের তো অয়নদা কোনো হুঁশি নেই। তারা এখনও এই রাস্তা মেরামতের কাজ শুরুই করেনি। ফলে প্রচণ্ড ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এমনকি যে সেভেন সিস্টারের এই সংযোগকারী এই রাস্তা নিয়ে কিন্তু মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। কখন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তা মেরামতের কাজ শুরু করে, এখন সেটাই দেখার। একদম স্থানীয়রা একবার দেখাবো। এটা প্রতিবারই হয়, এটার কেন সুরাহা হয় না? এটা 2 বছর 1 বছর পর পরে এই জায়গাটা তো ভাঙেই ভাঙে। তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে। ব্রিজটা যেভাবে বসে গেছে, এটা তো ভবিষ্যতে চলার মতো নেই। আসাম, অরুণাচল, সমেত ত্রিপুরা সমেত 7টা স্টেটকে আমাদের কভার করে। ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত। ইঞ্জিনিয়াররা অনেকে বলেন যে সিকিমে যেভাবে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আরম্ভ করে জলবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন নির্মাণ হচ্ছে, তাতে সিকিম রাস্তা যেভাবে নির্মাণ হচ্ছে, সিকিম কি থাকবে? উত্তর সিকিমের অবস্থা দেখুন। অল্পের জন্য বেঁচে গেল জলবিদ্যুৎ প্রকল্পের একটা প্রকল্প, অল্পের জন্য শিবানী বাজার এলাকায়, সিংতামের শিবানী বাজার এলাকায় ধস, পাশেই বিদ্যুৎ প্রকল্প, অল্পের জন্য রক্ষা, আতঙ্কে এলাকায় হুড়োহুড়ি। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কি অবস্থা? একেবারে তাই, দেখো গোটা সিকিম জুড়েই কিন্তু প্রবল বৃষ্টি চলছে। নর্থ সিকিম থেকে শুরু করে ইস্ট সিকিম সর্বত্র। যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখছেন, পূর্ব সিকিমের ছবি, যে সিংতামে শিবানী বাজার, সেই শিবানী বাজার সংলগ্ন এলাকায় পাহাড়ে একাংশ কিন্তু ভেঙে পড়লো। এই ছবি আমরা দর্শক এই মুহূর্তে দেখছে, বড় আকারে ধস নামে। তার পাশেই কিন্তু এনএসপিসি প্রজেক্ট, এবং অল্পের জন্য সেই এনএসপিসি প্রজেক্ট রক্ষা পায়, এবং সেখানে সাধারণ মানুষ যারা কাজ করছিল তাদের মধ্যে কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়, তারা ছুটতে থাকে না। আচমকা এই ধস নামায় কিন্তু বিপত্তি হয় এই পূর্ব সিকিমের সিংতাম এলাকা, শিবানী বাজার এলাকা। স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে এখনো আতঙ্ক রয়েছে। ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা সেখানে গিয়ে পৌঁছেছেন, নতুন করে যাতে আর বিপদ না আসে সেদিকে যেমন তারা লক্ষ্য রাখছে। পাশাপাশি নর্থ সিকিম, সেখানেও যেটা তুমি বলছেন, নর্থ সিকিম একেবারে বিপর্যস্ত। অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে নর্থ সিকিমের প্রতিটি এলাকা, বিশেষ করে চুংথাং এলাকায় কিন্তু একাধিক জায়গায় ছোট বড় ধস নামায় আজ নর্থ সিকিমে পর্যটকদের একদম নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। যে সমস্ত পর্যটক আগে থেকে এই ইউংথাং, লাচুং যা প্ল্যান করেছিল, তাদের পারমিট বাতিল করা হয়েছে। নতুন করে আজও যেমন পারমিট, গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে মঙ্গন প্রশাসন এবং সেখানকার এখনো বর্ষা সেইভাবে তার ভূমিকা পালন করেনি। তিস্তা কি রূপ ধারণ করবে এখন থেকেই বোঝা যাচ্ছে। পর্যটকদের জন্য নো এন্ট্রি হয়ে গেছে সিকিম, পূর্ব সিকিম। আর বানারহাটের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। বানারহাটে ভুটান পাহাড়ে অতিবৃষ্টির জের, বানারহাটে জল ঢোকার আশঙ্কা, হাতিনালা ভেসে যাওয়ার আশঙ্কা। বানারহাট ব্লকে হাতিনালা ভেসে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। ব্লক প্রশাসনের তরফে লাগাতার মাইকিং হচ্ছে, দেখুন। 31 মে 2025 শনিবার ভুটানের পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ ও আগামীকাল বানারহাট হাতিনালার পার্শ্ববর্তী সকল অধিবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আমরা সতর্কতা অবলম্বন করব 30 এবং 31 তারিখ। তবে এই ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিপাত হলেই যে এই জলোচ্ছ্বাসে নিয়ে হড়পাবানের যে সমস্যা,
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে এই সমস্যার থেকে বানারহাট এলাকার মুক্তি ঘটবে। ইন্দো ভুটান যৌথ নদী কমিশনের দাবি যে উঠেছিল সেই কাজও দ্রুততার সাথে শুরু হোক এবং বানারহাটে বাস্তবিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সমস্যার থেকে আমরা রেহাই পাই, এটাই কামনা করব। আর ডুয়ার্সে রাতভর ঝড় বৃষ্টি, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ঝড়ে অঘটন, ঝড়ের দাপটে গাছ উপড়ে গাড়ির ওপর দেখুন। হলদিবাড়ি বিন্নাগুড়ি রাজ্য সড়কে বিপত্তি, গাড়ির ওপর গাছ পড়ে জখম 2। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে রাতভর বৃষ্টি। আমার বাড়ির উপরে গাছটা পড়লো আর তার নিচে আমার গাড়িও চাপা পড়লো। আজকে দুটো গাড়ি চাপা পড়ে, দুটো গাড়ি, একটা রানিং ভেহিকল ছিল রাস্তায়, একটা লেডি আর একটা জেন্টস ছিল, তার মধ্যে ওরা আহত হয়েছে। ওদেরকে বাইর করে আমরা ওদেরকে লোকাল হাসপাতালে পাঠানোর জন্য ইয়ে করেছি। কটা বাড়ি নষ্ট হয়েছে? বাড়ি আমার এটা নষ্ট, আর পাশের বাড়িটাও আঘাত হয়েছে। দুটো বাড়ি আঘাত হয়েছে। এই গাছটা অনেক দিন থেকে কিন্তু রিক্সের, একটা প্রশাসনকে যে পিডব্লিউডিকে সবকে জানানো আছে এই গাছটা পড়বে বলে, ডাল কাটার জন্য কতবার কমপ্লেনও করা হয়েছে। সারা রাত বৃষ্টি যে হয়েছে, তারপর গাছের লোডটা বাইরে এই গাছটা পড়ে গেল। এখন 2 জন গাড়িতে ছিল, 2 জনে আহত হয়েছে, 2 জনকে হসপিটাল নিয়ে পাঠাই দিছি আমরা। যারা আহত হয়েছে ওদের বাড়ি কোথায়? এই বিনাগুড়ি লোকালি। একজন মহিলা যে ছিল ওইটা কলকাতা বাড়ি, বাইকে গেছে, ওইটা অনেক বড়, কেন মেন গাছটা যদি ওর গাড়ির উপরে পড়লে কিন্তু বাঁচত না। প্রতি বছর রুদ্রমূর্তি তিস্তার, প্রতি বছর, আর তার জেরে আমাদের এখানেও অনেক জায়গাতেই বিপর্যয় নেমে আসে। আর এবার তিস্তাকে এই রুদ্রমূর্তি কন্ট্রোল করা হবে কিভাবে? খনন কাজ শুরু হবে, তিস্তার গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে 60 কিলোমিটার নদী খননের সিদ্ধান্ত। বিস্তারিত জানবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি খবর রয়েছে, কবে থেকে কাজ শুরু হতে পারে? দেখো, গত 2023 সালের যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেখানে সেই পরবর্তী পরিস্থিতিতে তিস্তা যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কিন্তু 2টো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে গত বছরের বর্ষায়। তারপর থেকে নদীকে নিজস্ব নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু পরিকল্পনা চলছিল এবং সেচ দপ্তর যেটা মনে করছিল নদী বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে, সেটা হচ্ছে নদীকে খনন না করলে কিন্তু এই বিপদের হাত থেকে তিস্তা এবং তিস্তা পাড়ের বাসিন্দাদের রক্ষা করা যাবে না। সেই কারণেই তারা কিন্তু একটি ড্রেজিং এর প্ল্যান কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিল, যা অনুমোদন হয়েছে। এবং সেই অনুমোদন প্ল্যানিং এ যেটা দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে যে সেবক পাহাড়ের নিচ থেকে ময়নাগুড়ি পর্যন্ত, যেটি কিন্তু মাঝখান দিয়ে 4টি ব্লক রয়েছে, মালবাজার, রাজগঞ্জ সদর এবং ময়নাগুড়ি, এই 4টি ব্লকে 60 কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীকে পুরনো যে গতিপথ ছিল স্যাটেলাইট মানচিত্রে এবং পুরনো যে তথ্য অনুযায়ী সেই জায়গা দিয়ে তাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। মোটামুটি প্রথম পর্যায়ে 60 কিলোমিটার কাজ শুরু হবে, বর্ষার পরবর্তী সময়ে সেই কাজ শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে নদী এই বর্ষে কোন পথ দিয়ে বয়ে যাচ্ছে, কোথায় দিয়ে সেটা পুরনো পথে ফেরানো যাবে, সেই পরিকল্পনাও কিন্তু এই বর্ষা অর্থাৎ আগামী 4 মাস রূপরেখা তৈরি করা হবে এবং সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু বর্ষা শেষ হতেই কাজ শুরু করে দেওয়া হবে এবং সেই নদীকে পুরনো গতিপথে ফিরিয়ে দেওয়া হবে। তাতে আগামী বর্ষায় তিস্তাপাড়ের বাসিন্দারা অনেকটাই বিপদমুক্ত হবে। তিস্তাপাড়ের বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। আমাদের তো সুবিধা হবে, কারণ হচ্ছে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে, আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে আমাদের জমিগুলো বেঁচে যাবে, আমাদের খুব উপকার হবে। যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি। নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে। মানে আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি। আমাদের এটা অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল, অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে WBMTDCL, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। ওরা আবার ভেন্ডর অকশন করে ভেন্ডর ঠিক করে, সেটাও হয়ে গেছে আমি জানি, প্রসেসের মধ্যে আছি, শীঘ্রই কাজ টেক আপ করবে। চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো, মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঠিলতে পারলে, তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোথ সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে, সেগুলোর উপরে এফেক্ট কমে যাবে।